সোর্স বা এফএনজিআর, এবং 3 রকম ডাইভার্সিটি, তোমার স্পিসিস ডাইভার্সিটি, ব্রিড ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি, 3 রকম আইটেম বলেছিলাম। তারপরে আমরা রিপোর্ট 2007 সেটার কথা বলেছিলাম তোমাদের, যে নেটে সার্চ করলে পাবা, এটার মধ্যে অনেক জিনিস আছে সেটা বলেছিলাম। ব্রিডিং পলিসি আলোচনা করেছিলাম, ব্রিডিং প্ল্যান আলোচনা করেছিলাম, প্রোগ্রাম আলোচনা করেছিলাম এবং প্রজেক্ট, 4টা পি, পি 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 পি, এবং অ্যাকর্ডিংলি তোমাদেরকে সেখানে শীটও দিয়েছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম গ্রুপ ব্রিডিং স্কিম, নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম এবং ওপেন এবং ক্লোজড। তারপর আমরা আলোচনা করেছিলাম কানিংহামস ব্রিডিং স্ট্র্যাটেজি ডিসিশন মেকিং ট্রি। তারপর আমরা কানিংহামের মানে তোমার বিষয়টা আমি তোমাদেরকে বোধহয় শীটটাও দিয়েছিলাম। তারপর আলোচনা করেছিলাম আমরা কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ এফএনজিআর, এবং কমিউনিটি বেসড ম্যানেজমেন্টের আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা ডিটেইলস, এবং এটা কম্প্যারিজন উইথ কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রাম। তার পরবর্তীতে আমরা এসে কম্পোনেন্টস অফ অ্যানিমাল ব্রিডিং প্রোগ্রাম 7টা স্টেপ বলেছিলাম, 4টা রুটস অফ জেনেটিক ডেভেলপমেন্ট ইন ব্রিডিং প্রোগ্রামস। ব্রিডিং প্রোগ্রামে যে 4টা রুট দিয়ে জেনেটিক প্রসেসটা বাহিত হয় সেই 4টা নাম দিয়েছিলাম। করেছিলাম একদিন 102 জন, একদিন 119 জন, একদিন 131 জন, একদিন 118 জন, একদিন 117 জন, 1 2 3 4 5 6, 6টা কি 7টা ক্লাস আমি নিয়েছিলাম। আমার কাছে যেটা হাজিরা রেকর্ড আছে 1 2 3 4 5 6 7, 7টা ক্লাস আমি নিয়েছিলাম তোমাদের, যতদূর মনে পড়ে। দেখতে পাইছো তোমরা আমি যেটুকু এতক্ষণ রিভিউ করলাম, যে রুহুল আমিন স্যার তোমাদের কি পড়িয়েছে, আজহার স্যার কি পড়িয়েছে এবং আমি কি কি কভার করেছিলাম, সেই বিষয়ে তোমাদের একটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে স্মরণ করাই দিতে, কারণ অনেকদিন যাবত পড়ো না এবং স্বাভাবিকভাবে বলে যাওয়া স্বাভাবিক। এই জিনিসগুলো আমরা কভার করেছিলাম। এখন আমি বাকি সময়টুকু তোমাদের সাথে ওভারভিউ করব। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, সম্ভবত আগামী 23 তারিখে বোধ হয় তোমাদের ক্লাস টেস্ট পরীক্ষা, থিওরি। আমি এবিজি 321 বলতেছি, খুব সম্ভবত 23 তারিখে। টাইমটা যে কয়টায় আমার মোবাইলে আছে দেখি, 23 তারিখ কটার সময় পরীক্ষা প্রান্ত? ক্লাস টেস্টে যে নোটিশ হয়েছে রুটিন নিশ্চয়ই দেখেছো তোমরা। স্যার এক সেকশন স্যার 2টা থেকে 3টা, আরেকটা 3টা থেকে 4টা। আমরা 2টা সেকশনই এক সময়ে নিব। ইজ দ্যাট ওকে ফর ইউ? 2টা সেকশনই আমরা 4টা ক্লাসরুমে একসাথে পরীক্ষা নিব। এতে করে কোনো সমস্যা হবে না তো? না স্যার। আমরা 23 তারিখেই ওই 2টার সময় 2টা সেকশন একসাথে পরীক্ষা নিব, ডবল ক্লাসরুমে, 4টা ক্লাসরুমে, এক বিল্ডিং এর 2টা গ্যালারিতে, আরেক বিল্ডিং এর 2টা গ্যালারি এবং ক্লাসরুমে পরীক্ষা হবে 23 তারিখে বিকাল, যে রুটিন টাইম সেই রুটিন টাইমে। তবে প্রথম দিন একদিনে নিব, 2 দিন নিব না, একদিনে একসাথে সবাই পরীক্ষা নিব একই কোশ্চেনে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? সবাই নোট রাখো, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে আমরা এখন আলোচনা করব পুরো কোর্সটা একটু সংক্ষেপে, ম্যাক্সিমাম 50 মিনিটে আমি চেষ্টা করব আলোচনাটা শেষ করতে। তাহলে তোমাদের যে কেউ কিছু বলো। জি স্যার। স্যার আমাদের ক্লাস টেস্টের রুটিনটা যদি স্যার একটু রুটিন, সরি স্যার, সিলেবাসটা যদি একটু বলতেন স্যার, ক্লাস টেস্টে কতটুকু থাকবে? ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? জি স্যার। তোমাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমাদের এবিজি
জেনেটিক ডাইভার্সিটি এবং ব্রিডিং প্র্যাকটিসেস কোর্সটা এই যে সিলেবাস, আমি এটা সিলেবাস আমার কার্সার যেখানেই করে সেখানে দেখাচ্ছি। দেখো তোমাদের চ্যাপ্টার প্রথম হলো ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে বিস্তারিত অ্যানিমাল ডাইভার্সিটি কাকে বলে, বায়োডাইভার্সিটি এটসেট্রা। ইনব্রিডিং একটা চ্যাপ্টার, আউটব্রিডিং একটা চ্যাপ্টার, স্পেশালাইজড ব্রিডিং একটা চ্যাপ্টার, ব্রিডিং স্মল পপুলেশন একটা চ্যাপ্টার। এটা হলো তোমাদের সিলেবাস। কাজে সেই সিলেবাসের আঙ্গিকে আমি টোটাল কোর্সটাকে ওভারভিউ করব একটু পরে। তার আগে এই একটা মেয়ে প্রশ্ন করছে আমাকে যে ক্লাস টেস্টের সিলেবাস কতটুকু, তাই না? ক্লাস টেস্টের যে সিলেবাসটার কথা তুমি বলছো সেই কনটেক্সটে আমার কথা হলো যে ক্লাস টেস্ট আমরা আমরা মনে করো যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার প্লাস হলো মনে করো ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার প্লাস আমাদের যেই, আবার আমি স্ক্রিনটা দেখাই, শেয়ার করি। আমাদের ইন্ট্রোডাক্টরি অ্যানিমাল ডাইভার্সিটি হেডলাইন দিয়ে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটার মধ্যে বায়োডাইভার্সিটি ইন অ্যানিমাল এগ্রিকালচার, জেনেটিক ডাইভার্সিটি, অ্যাভারেজ হেটারোজাইগোসিটি যেটা আলোচনা করা হয়নি, কাজে এটা অ্যাভারেজ হেটারোজাইগোসিটি জিনিসটা ভুলে যাও। তারপরে অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস অথবা ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস, স্ট্যাটাস অফ জেনেটিক রিসোর্সেস, যেটা এফএওর স্ট্যাটাস মানে হলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক্সটিংক্ট যেটা একদম বিলুপ্ত হয়ে গেছে, যেটা আর এখন পাওয়াই যায় না পৃথিবীতে। এক্সাম্পল হতে পারে যে একটা এক্সাম্পল ডাইনোসর। ক্রিটিক্যাল, এন্ডেঞ্জার্ড এবং অ্যাট রিস্ক, এই যে 4-5টা ক্যাটাগরি আছে, এগুলো ব্রিডিং মেলের সংখ্যা কত হলে, ফিমেলের সংখ্যা কত হলে, এরকম একটা টেবিল আকারে এফএওর criteria of farm animal genetic resources based on মানে conservation principle, সেই জিনিসটা। আর একটা জিনিস হলো causes of, তোমরা কি শুনতে পাচ্ছ কথা আমার? জি জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। causes for loss of genetic resources, কি কি কারণে এই ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স গুলো হারিয়ে যাচ্ছে, যেটা আজহারুল হক তপু সাহেব তোমাদের পড়িয়েছিল। তারপর হলো কনজারভেশন অফ জেনেটিক ডাইভার্সিটি। কনজারভেশন মানে হলো, কনজারভেশন একটা ফর্মাল ডেফিনেশন আছে, কনজারভেশন কাকে বলে। কনজারভেশন 2 রকম, একটা হলো ইন সিটু কনজারভেশন আর একটা হলো এক্স সিটু কনজারভেশন। কনজারভেশন আর প্রিজারভেশনের মধ্যে পার্থক্য আছে। কনজারভেশনটা হলো আমরা এটা এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম এবং এটা চলমান প্রোগ্রাম। আর প্রিজারভেশন হইলো যে কোনো জিনিস প্রিজার্ভ করে রাখা। ফর এক্সাম্পল, আমি যদি ঘরের মধ্যে একটা কন্টেইনারের মধ্যে কোনো জিনিস বদ্ধভাবে রেখে দেই, সেটাকে বলি আমরা প্রিজারভেশন। প্রিজার্ভ মানে সংরক্ষণ, আর কনজারভেশন মানে অ্যাকচুয়ালি এটা সংরক্ষণ হলেও এটা ফার্ম অ্যানিমালের কনটেক্সটে এটা একটা চলমান গতিশীল কাজ। যেমন আমরা যদি রেড চিটাগাং গরুকে কনজার্ভ করি মানে টিকায় রাখতেছি, কিন্তু টিকায় রাখার সাথে সাথে ব্যবহার তো কনজারভেশন কাকে বলে, বলতে গেলে গরু আছে, অনেক রকম গরুকে যদি আমরা টিকিয়ে রাখি সেটাকে বলবো ক্যাটল জেনেটিক ডাইভার্সিটি আমরা টিকিয়ে রাখতেছি। কাজী ডাইভার্সিটি বিষয়টা হলো এটা বৈচিত্র্যতা। আর জেনেটিক বলতে গেলে, জেনেটিক ম্যাটেরিয়াল বলতে গেলে আমরা একদম অ্যানিমেল থেকে শুরু করে একদম এমব্রিও এবং এমনকি টিস্যু পর্যন্ত বুঝি। টিস্যু ইটসেলফ একটা জেনেটিক ম্যাটেরিয়াল। তারপর আরেকটা জিনিস আসছে ইমপ্রুভমেন্ট অফ ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস, মানে ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সকে আমরা কিভাবে করব। অ্যাভারেজ হচ্ছে 3,
আর আমাদের দেশি গরুর দুধ প্রোডাকশন হচ্ছে এভারেজ বাংলাদেশে বলতে পারো তুমি 1.3। দেশি গরুর দুধ প্রোডাকশন যদি 1.3 বলো, আর রেড চিটাগাং ক্যাটলের যদি এভারেজ দুধ প্রোডাকশন তুমি 3 বলো, তাহলে দেশি গরুগুলোর মধ্যেই, যদিও রেড চিটাগাং দেশের মধ্যে পড়ে, কিন্তু এটা দেশের মধ্যে একটা কেউ কথা বলতেছো, কথা বলো না। রেড চিটাগাং হচ্ছে দেশের মধ্যে একটা উন্নত বা একটা ডিস্টিংক্ট টাইপ অথবা ভ্যারাইটি। কাজে বর্তমান অবস্থায় যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সকে পজিটিভ দিকে নেওয়াটা, যে কোনো এই ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স যেগুলো মনে করো বিভিন্ন স্পিসিস, বিভিন্ন তোমার ব্রিড, ভ্যারাইটি, অথবা যে কোনো রকম ল্যান্ডরেস অথবা লাইন অথবা স্ট্রেইন, যে কোনো জিনিসে এরকম ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। সেই ইমপ্রুভমেন্ট করা মানে হলো বর্তমান অবস্থা থেকে তাকে পজিটিভ দিকে নেওয়া, যে কোনো গুণ অথবা গুণাবলীর জন্য। রেড চিটাগাংয়ের এভারেজ দুধ প্রোডাকশন 3 লিটার্স। যদি আমরা পরবর্তী জেনারেশনে, মানে বর্তমানে যে রেড চিটাগাং গরুগুলো আছে তাদের থেকে যদি ভালো আরো ভবিষ্যৎ বংশধর ফিমেল তৈরি করতে পারি, মেয়ে বা ডটার্স, হাজার হাজার ডটার্স, সেই ডটার গুলো যখন দুধে আসবে তখন যদি তারা 3.5 দেয়, তাহলে আমরা বলতে পারবো যে মায়ের তুলনায় ডটারদের ইমপ্রুভমেন্ট হয়েছে পার অ্যানিমাল 0.5 লিটার্স পার ডে। এটাকে বলি আমরা ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট হলো বর্তমান থেকে যে কোনো পজিটিভ স্টেপের ফলাফল পাওয়াটাকে বলা হয় ইমপ্রুভমেন্ট। এবং দেয়ার ওয়াইল্ড রিলেটিভস। ওয়াইল্ড রিলেটিভস কাকে বলা হয়? এই যে আমাদের ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স আছে, বিভিন্ন স্পিসিস আছে, ক্যাটল, বাফেলো, শিপ, গোট, এগুলো মিলিয়ে প্রায় 14টা কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিসিস 14টার মতো। আবার এক একটা স্পিসিসের আন্ডারে, মনে করো ক্যাটলের আন্ডারে শত শত ব্রিড আছে। সব মিলিয়ে ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সের প্রায় 5000 ব্রিড আছে। এই কমন 14টা ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সের প্রায় 5000 5500 ব্রিড আছে। এই জিনিসগুলো, এই যে ক্যাটলের একইভাবে তোমার ওয়াইল্ড রিলেটিভ আছে। ক্যাটলের ওয়াইল্ড রিলেটিভ কারা? যারা ডোমেস্টিকেশন হয় নাই, এখনো বনে রয়ে গেছে ওয়াইল্ড ফর্মে, তাদেরকে বলা হয় ওয়াইল্ড রিলেটিভস। ফর এক্সাম্পল, তুমি দেশি আমাদের যে চিকেন আছে, চিকেন, ডোমেস্টিক চিকেন, চিকেনের ওয়াইল্ড রিলেটিভস হলো কে তোমরা জানো? জাঙ্গল ফাউল। আমাদের ডোমেস্টিক চিকেনের ওয়াইল্ড রিলেটিভ হলো জাঙ্গল ফাউল। আমাদের যে ডোমেস্টিক পিগ আছে, সারা পৃথিবীতে যে পিগ আছে, শূকর, এই পিগের ওয়াইল্ড রিলেটিভস হলো ওয়াইল্ড পিগ। একইভাবে তুমি মনে করো একইভাবে বন্য ছাগল আছে, বন্য গরু আছে, বন্য মহিষ আছে। সো ওদেরকে বলা হয় অ্যাকচুয়ালি ডোমেস্টিক স্পিসিস গুলোর ওয়াইল্ড রিলেটিভ তারা, যেহেতু তারা এখনো ওয়াইল্ড ফর্মে রয়ে গেছে। এরকম সবগুলো স্পিসিসেরই ওয়াইল্ড ফর্ম এখনো আছে। ওয়াইল্ড কোয়েল আছে, ওয়াইল্ড গিজ আছে, সবই আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের সিলেবাসটা আছে, সিলেবাসটা আমি আবার তোমাদেরকে রিভিউ করতেছি। এবং ক্লাস টেস্ট পরীক্ষাটা আমরা তোমার এই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, এই যে অ্যানিমাল ডাইভার্সিটি যে চ্যাপ্টারটা আছে, প্লাস মনে করো যে ইনব্রিডিং এবং ব্রিডিং সিস্টেম। তবে তোমাদের ইনব্রিডিং এর আগে আমি যা দেখলাম, রুহুল আমিন সাহেব তোমাদের সাথে আলোচনা করেছে ব্রিডিং সিস্টেম, অর্থাৎ ফার্ম অ্যানিমেলের ক্ষেত্রে কয় রকম ব্রিডিং সিস্টেম আছে। ব্রিডিং সিস্টেম একদম মৌলিকভাবে হলো 2 রকম। একটা হলো একদম বেসিক্যালি, একটা হলো পিওর ব্রিডিং, আরেকটা হলো ক্রস ব্রিডিং। আমরা একদম মৌলিকভাবে ব্রিডিং সিস্টেমকে ভাগ করতে পারি প্রথমত 2 ভাবে। একটা হলো পিওর ব্রিডিং, অথবা এটাকে অনেক সময় সিলেক্টিভ ব্রিডিং, পিওর ব্রিডিং অর সিলেক্টিভ ব্রিডিং। আরেকটা হলো
তোমার ক্লাসিফিকেশন, পিওর ব্রিডিং একটা, আর দ্বিতীয়টা হলো আমি যদি তোমাদের সাথে ইউজ করি, হোয়াইট বোর্ড ইউজ করি, লেট মি ইউজ দ্য হোয়াইট বোর্ড যে কোথায় আছে, হোয়াইট বোর্ড, স্ক্রিন শেয়ার, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ব্রিডিং সিস্টেম তোমাদের রুহুল আমিন স্যার যে ক্লাসিফিকেশন পড়িয়েছে সেটা আমি বুঝতে পারছি, সেটাতে আমি পড়ে যাচ্ছি, কিন্তু তার আগে পরিষ্কার করে নিই, ব্রিডিং সিস্টেম বেসিক্যালি দুই রকম। একটা হলো পিওর ব্রিডিং, আর একটা হলো ক্রস ব্রিডিং। এটা আরেক ধরনের ক্লাসিফিকেশন। পিওর ব্রিডিং এর মাঝখানে দিবা, স্পেস দিবা, স্পেস। পিওর ব্রিডিং অর এটাকে বলা হয় সিলেক্টিভ ব্রিডিং। আর ক্রস ব্রিডিং, যদিও এটা ক্রস ব্রিডিং নাম দেওয়া হচ্ছে, কিন্তু এটার আন্ডারে অনেক কিছু আছে যেগুলো তোমার স্যারেরা ক্লাসিফিকেশন পড়িয়েছে। তবে তোমাদের স্যারেরা হয়তো ক্লাসিফিকেশনটা এইভাবে পড়িয়েছে আমার ধারণা, যে ইনব্রিডিং আর একটা বলেছে আউটব্রিডিং। এই ইনব্রিডিং এর আন্ডারে তোমার লাইন ব্রিডিং এটসেট্রা এটসেট্রা, আর আউটব্রিডিং এর আন্ডারে যত রকম আছে, ক্রস ব্রিডিং, রোটেশনাল ক্রস ব্রিডিং, গ্রেডিং আপ, যত রকম। তবে আমি তোমাদেরকে ব্রিডিং সিস্টেম বোঝানোর জন্য বেসিক্যালি দুই রকম ভাবে শিখবা, একটা হলো পিওর ব্রিডিং এবং অথবা সিলেক্টিভ ব্রিডিং, আর একটা হলো ক্রস ব্রিডিং। ব্রডলি পিওর ব্রিডিং মানে হলো যেই ব্রিডিং ম্যাটেরিয়ালকে ইমপ্রুভ করার জন্য ওই ব্রিডিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়, বাইরের কোনো জেনেটিক রিসোর্স ইউজ করা হয় না। যেমন আমি যদি দেশি গরুকে উন্নতি করতে চাই, যদি দেশি গরু দিয়েই উন্নতিটা সীমাবদ্ধ রাখতে চাই, বাইরের কোনো জিনিস ব্যবহার না করি, সেটাকে বলি আমরা পিওর ব্রিডিং। হলস্টেইন ফ্রিশিয়ান ব্রিডকে যদি আরো আমরা উন্নতি করতে চাই শুধুমাত্র হলস্টেইন দিয়েই, দেন ইট ইজ এ কাইন্ড অফ পিওর ব্রিডিং অর সিলেক্টিভ ব্রিডিং। একইভাবে দেশিকে যদি দেশি দিয়ে উন্নতি করতে চাই, দ্যাট ইজ কল্ড পিওর ব্রিডিং। আর ক্রস ব্রিডিং হলো যখনই তুমি কোন একটা জিনিসকে উন্নতি করার জন্য ওই জেনেটিক ম্যাটেরিয়ালের বাইরে অন্য কোনো জেনেটিক ম্যাটেরিয়াল ইউজ করো, তখনই সেটা তোমার আউটসাইড রিসোর্সকে ব্যবহার করা বোঝায়। দ্যাট কামস আন্ডার দ্য হেডিং অফ ক্রস ব্রিডিং। এবং এটার আন্ডার অনেক রকম ব্রিডিং সিস্টেম আছে, যেটা তোমরা নামগুলো জেনে থাকবে, যে ক্রস ব্রিডিং, রোটেশনাল ক্রসিং, তারপরে তোমার মনে করো টপ ক্রসিং, ক্রিস ক্রসিং, একইভাবে গ্রেডিং, এটসেট্রা এটসেট্রা, যেগুলো অ্যাবসলিউটলি হলো মানে উন্নতির জন্য বাইরের কোনো রিসোর্সকেও তুমি ব্যবহার করো। সো এটাকে মাথায় রেখে আমরা ব্রিডিং সিস্টেমকে ক্লাসিফিকেশন তোমাদের স্যাররা পড়িয়েছেন নিশ্চয়ই। সেই ক্লাসিফিকেশনের মধ্যে ইনব্রিডিং ইটসেলফ একটা ব্রিডিং সিস্টেম, এবং এটার বিস্তারিত তোমাদেরকে পড়িয়েছেন স্যাররা। মানে কাছাকাছি আত্মীয় স্বজনদের মধ্যে যখন কোনো ম্যারিটাল সিস্টেম হয়, অথবা কাছাকাছি রিলেটেড প্রাণীদের মধ্যে যে ম্যাটিংটা হয়, সেটাকে বলা হয় ইনব্রিডিং। রিলেটেড প্রাণী, ম্যাটিং বিটুইন রিলেটিভস, ম্যাটিং বিটুইন অথবা অ্যামং রিলেটিভস ইজ কল্ড ইনব্রিডিং। এবং মাইল্ড ইনব্রিডিং, তোমার স্ট্রং ইনব্রিডিং, বিভিন্ন রকম বিষয় আছে। এবং রিলেটেড জিনিসটাই আসে যখন জিন ইন কমন থাকে, তখন সেটাকে বলা হয় রিলেশন। আত্মীয় তখনই বলা হয় যখন যেই দুইটা প্রাণী বা ব্যক্তির মধ্যে কমন জিন আছে, দে আর কল্ড রিলেটিভ বা আত্মীয়। কাজে কমন জিনের কারণে যেই ব্রিডিং সিস্টেমটা হয়, বা কমন রিলেটেড প্রাণীদের মিটিংটাকে বলা হয় এক কথায় ইনব্রিডিং। যেমন মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন বা আত্মীয় স্বজনের মধ্যে যে বিয়ে শাদী হয়, দ্যাট কামস আন্ডার, যে প্রজেনির মধ্যে তারা প্রজেনিটার মধ্যে হোমোজাইগোসিটি অফ জিনস বেড়ে যায়। কাজে ইনব্রিডিং কাকে বলা হয়? ইনব্রিডিং এর ভালো দিক কি, খারাপ দিক কি, ইনব্রিডিং এর ফলে যে রিস্ক থাকে, এবং জেনেটিক বেসিস অফ ইনব্রিডিং। জেনেটিক বেসিস অফ ইনব্রিডিং হলো যে তোমার হোমোজাইগোসিটি অফ জিন পেয়ার বেড়ে যায় জিন পোলের মধ্যে, আর হেটারোজাইগোসিটি কমে যায়। আর ইনব্রিডিং এর ফলে যেই ক্ষতিকারক বা একটা রিস্ক আছে, সেটাকে ইনব্রিডিং ডিপ্রেশন বলা হয়। এই জিনিসগুলো তোমাদের স্যার পড়িয়েছে, আমি এদিকে যাব না। আর ইনব্রিডিং এর বিপরীত জিনিসই হলো হেটারোসিস।
অর্থাৎ হোমোজাইগোসিটি বেড়ে গেলে হয় ইনব্রিডিং, আর হেটারোসিটি যে বেড়ে যায়, হেটারোজাইগোসিটি বেড়ে যায় সেটাকে বলা হয় হেটারোসিস, এবং হেটারোসিসের ফলে তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, যার জন্য হেটারোসিস জিনিসটা আমাদের কাছে কাম্য। এখন হেটারোসিস আউটব্রিডিং এর ফলে হয়, আর ইনব্রিডিং কোএফিসিয়েন্ট বা তোমার ইনব্রিডিং ডিপ্রেশন সেটা হয় ইনব্রিডিং এর ফলে। হেটারোসিসটা একটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তোমাকে, ম্যাক্সিমাম ইন F1, হেটারোসিস ম্যাক্সিমাম হয় ইন F1 জেনারেশন। ফর এক্সাম্পল, যদি তোমার হলস্টেইন ফ্রিশিয়ান সায়াল লাইন হয়, এটার সাথে যদি আমি মেট করি আমরা দেশি ড্যাম লাইন, তাহলে যে প্রজেনিটা হয় এটা F1, এবং এই যে এখানে তোমার 50% হবে HF, 50% যে হয় তোমার দেশি, এই যে 50-50 কম্পোজিশনের যে F1 প্রাণীটা, হেটারোসিস সর্বোচ্চ হয় এখানে। আবার যখন F1 এর সাথে তুমি F1 ক্রস করবা, F1 মেলের সাথে F1 ফিমেল, তখন তোমরা জানো F2 হয়, প্রজেনিকে F2 বলি। F2 তে এসে এখানে হেটারোসিস যদি 38% হয়ে থাকে, এইখানে তোমার হেটারোসিস হবে মাত্র 19%। মানে হেটারোসিস সর্বোচ্চ হয় F1 এ, তারপরে প্রতি সাবসিকুয়েন্ট জেনারেশনে হেটারোসিস অর্ধেক করে লস হয়ে যায়, এর পরেরটাতে হবে 9.5 সো অন। তাহলে হেটারোসিসের বেনিফিট আমরা সর্বোচ্চ পাই যেখানে ম্যাক্সিমাম হেটারোজাইগোসিটি হয়, এবং সেই ম্যাক্সিমাম হেটারোজাইগোসিটি হয় F1 এ। এর পরবর্তীতে হেটারোসিস জিনিসটা কমতে থাকে। উদাহরণস্বরূপ আমি যদি তোমাদেরকে আরো ক্রসিং এ যেতে পারি, ওদিকে যাব না। কাজেই তোমার ইনব্রিডিং কাকে বলে, ইনব্রিডিং এর ভালো দিক মন্দ দিক, ইনব্রিডিং এর তোমার আবার ব্যবহার আছে, ইউজেস অফ ইনব্রিডিং। ইউজ, যদি তুমি কোনো একটা ক্লোজ পপুলেশন তৈরি করতে চাও বা ইনব্রেড লাইন তৈরি করতে চাও, তখন ইনব্রিডিং কে ব্যবহার করা হয়। এই ইনব্রেড লাইন হচ্ছে, এই যে ইনব্রেড লাইন তৈরি করার জন্য আমাদের ইনব্রিডিং করতে হয়। ইনব্রিডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো ইনব্রেড লাইন ডেভেলপ করা। ইনব্রেড লাইন মানে হলো এমন একটা লাইন যেটা জেনেটিক্যালি খুব ক্লোজ, খুব সিমিলার, কিন্তু এটার প্রোডাক্টিভিটি বা এই জিনিসটা ভালো হয়। চিকেনের অনেক এরকম জিনিস লাইন ডেভেলপ করা হয় সাম ফর্ম অফ ইনব্রিডিং এর মাধ্যমে। আচ্ছা, তোমাদের টপু স্যার যে জিনিসগুলো পড়িয়েছে সেখানে আমি দেখেছিলাম জেনেটিক ডাইভার্সিটি কাকে বলে, ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স কাকে বলে, এবং ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স গুলোর মধ্যে 14টা হচ্ছে মেজর স্পিসিস, 14টা মেজর স্পিসিসের মধ্যে আবার 7টা বা 8টা হলো আরো ডমিনেন্ট স্পিসিস। সেই ডমিনেন্ট স্পিসিস গুলোর মধ্যে মনে করো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ডোমেস্টিক স্পিসিসটা, সেটা হলো তোমার মাংসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তোমার চিকেন অথবা পিগ। এরপর হলো ক্যাটল অবস্থান, কারণ পিগ ইটারের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। শুকরের মাংস খাওয়া লোকের সংখ্যাই পৃথিবীতে, বা ধর্মীয়ভাবে যদি রেস্ট্রিকশন নেই, সেটা শুকরের মাংস, যার জন্য শুকরের মাংস হলো তোমার পৃথিবীতে সবচেয়ে 1 নাম্বার স্পিসিস, যার মিট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপরে ইম্পর্টেন্ট হলো চিকেন, এরপরেরটা হলো ক্যাটল। এই জিনিসগুলো তোমাদের জেনে থাকা দরকার। তবে 7টা স্পিসিসের মধ্যে এই স্পিসিস হলো মেজর, মানে সারা পৃথিবীর সবচেয়ে ডমিনেন্ট স্পিসিস হলো মানে 7টা। এই 7টার মধ্যে যদি ধরো, ফর এক্সাম্পল যদি শুধু ক্যাটলই ধরো, সারা পৃথিবীতে হাজার হাজার মানে ক্যাটলের ব্রিড আছে, না হাজার হাজার না, শত শত ক্যাটলের ব্রিড আছে। কাজে সেখানেও তোমাদেরকে জানা রাখতে হবে যে আবার স্পিসিস ডাইভার্সিটির আন্ডারে হলো এরকম ব্রিড ডাইভার্সিটি আছে। ব্রিড ডাইভার্সিটির আন্ডারেও আবার বিভিন্ন রকম স্ট্রেইন বা লাইন আছে। ফর এক্সাম্পল যদি তুমি ক্যাটলের কথা বলো, ক্যাটলের আন্ডারে মনে করো এটা হলো ক্যাটল হলো স্পিসিস, এটার আন্ডারে আছে ব্রিড, শত শত ব্রিড, ব্রিডের আন্ডারে আছে টাইপ অথবা ভ্যারাইটি। এই সবগুলো পরে তাহলে তোমার স্পিসিস ডাইভার্সিটি, তারপর হলো ব্রিড ডাইভার্সিটি, তারপর হলো ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম অর্থাৎ তুমি যদি ক্যাটলের কথাই বলো, ক্যাটল অনেক রকম
ইকোসিস্টেমে বসবাস করে। সারা পৃথিবীতে ক্যাটল অনেক রকম ইকোসিস্টেম ডাইভার্সিটি, অর্থাৎ এই ইকোলজিক্যাল সিস্টেমও তোমার মানে অনেক অনেক রকম আছে। ফর এক্সাম্পল, তুমি যদি এই অঞ্চলের কথা বলো, রাশিয়াতে এক ধরনের ক্যাটল আছে, ইয়াকুট নাকি ক্যাটল আছে, -14 বা 40-তে ওরা সারা বছর বসবাস করতেছে, দুধ দিচ্ছে সবই। -14 নাকি 40, তোমরা ওই যে এফএওর যে বইটা আছে সেটা দেখলে এক্সাক্ট, আমি টেম্পারেচারটা এখন কনফিউজ করতেছি। সো একইভাবে তুমি মনে করো তিব্বতের গরু, একইভাবে তুমি রাশিয়ার গরু, একইভাবে তুমি আফ্রিকান গরু, গিয়ে দেখো সেখানে তাপমাত্রা কত বেশি। কাজেই এই ইকোসিস্টেম ডাইভার্সিটি ইজ অলসো পার্ট অফ দ্য ফার্ম অ্যানিমাল ডাইভার্সিটি। তাহলে এই যে রিস্ক স্ট্যাটাস কত রকম, এফএওর ক্লাসিফিকেশন অনুযায়ী, এই যে তোমার মনে করো একটা হলো এক্সটিংক্ট, তারপর একইভাবে তোমার মনে করো এট রিস্ক, তারপর হলো তোমার মনে করো যে ক্লাসিফিকেশন গুলো আছে এই মুহূর্তে আমার মনে আসতেছে না। এই যে এফএওর কনজারভেশন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে যে কয়েকটা ক্যাটাগরি আছে এবং সেখানে নাম্বার অফ ব্রিডিং মেলস এবং ব্রিডিং ফিমেলস, এই সংখ্যার উপর ভিত্তি করে ক্রিটিক্যাল, আরেকটা হলো এন্ডেঞ্জার্ড। তোমরা সচরাচর শুনতে পাও যে ওইটা একটা এন্ডেঞ্জার্ড ব্রিড। এন্ডেঞ্জার্ড মানে সে একদম ডেঞ্জারের খুব কাছাকাছি আছে, এবং সেই কোনটা এন্ডেঞ্জার্ড, কোনটা ক্রিটিক্যাল, কোনটা অ্যাট রিস্ক, কোনটা এক্সটিংক্ট হলো যেটা একবারে বিলুপ্ত হয়ে গেছে, আর যেটা ক্রিটিক্যাল মানে এদের সংখ্যা এমনই কমে আসছে যে আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে, আর এন্ডেঞ্জার্ড মানে একদম সে বিপদের সম্মুখীন আছে। সারা পৃথিবীর গবাদি পশুর এই ব্রিডগুলোকে এরকম কনজারভেশনের ক্রাইটেরিয়া অনুযায়ী রিস্ক স্ট্যাটাস এই 6-7টা টাইপের মধ্যে বেসড অন দ্য নাম্বার অফ ব্রিডিং মেলস এবং ফিমেলস, এই ক্লাসিফিকেশনটা, এটাকে অনেক সময় আমরা বলি এফএওর কনজারভেশন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ব্রিডকে ক্লাসিফাই করা। সেই জিনিসটাও তোমাদের জানা রইল, যাতে পরীক্ষা আসলে তোমরা কনফিউজ না করো। এফএওর কনজারভেশন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাদের যে রিস্ক স্ট্যাটাসটাকে 5-6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেই জিনিসগুলো তোমরা টেবিলের আকারে নিশ্চয়ই তোমাদের স্যার রেফার করেছে, কোথায় পাবা। এখন আরেকটা প্রশ্ন এসে যায়, এই যে ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স গুলো ক্রমে যে হারিয়ে যাচ্ছে সারা পৃথিবীর। ওকে, আমি তাহলে শেয়ারিংটা বন্ধ করে দিই। রিপিটেডলি ডিসকানেক্টেড ডিউ টু ফোন নেটওয়ার্ক, এটা বলেছে আমাদের প্রান্ত সরকার এখন আছে কিনা জানি না। আমার বাসার সামনে দিয়ে ট্রাক যাচ্ছে, যার জন্য শব্দ হচ্ছে। ওকে, তাহলে একটা প্রশ্ন প্রায়শই আসে, এই ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স গুলো বা এই যে স্পিসিস হারিয়ে যাচ্ছে, ব্রিড হারিয়ে যাচ্ছে, টাইপ বা ভ্যারাইটি হারিয়ে যাচ্ছে, এগুলো কি কারণে হারিয়ে যাচ্ছে? হারিয়ে যাওয়ার পিছনে তোমার 6-7টা পয়েন্ট আছে, সেগুলো তোমাদের স্যার নিশ্চয়ই দিয়েছে। মনে করো 1 নাম্বার হলো যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফার্মিং সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ শহরমুখী বেশি, পরিশ্রম করতে চায় না, সরকারের রং ব্রিডিং পলিসি। একইভাবে সবচেয়ে বড় থ্রেট, এই ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স গুলো হারিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় থ্রেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রেট হলো ফর এক্সাম্পল রং গভর্নমেন্ট পলিসি। 1 নাম্বার হলো পলিসি, 2 নাম্বার হলো সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হলো ইনডিসক্রিমিনেট ক্রস ব্রিডিং। সবচেয়ে বড় থ্রেট হলো এই 2 নাম্বারটা। মানে পলিসি রং করে যদি কোথাও ক্রস ব্রিডিং কে অ্যালাউ করা হয়, মনে করো ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশে ক্যাটলের ডেভেলপমেন্টের জন্য ক্রস ব্রিডিং প্রোগ্রাম 1969 থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে ক্রস ব্রিডিং। এই ক্রস ব্রিডিং প্রোগ্রামটা, ক্যাটল ক্রস ব্রিডিং ফর এক্সাম্পল, এই ক্যাটল ক্রস ব্রিডিং যদি তোমার হয়, ইনডিসক্রিমিনেট হয়,
সরি, এই ক্যাটল ক্রস ব্রিডিং যদি তোমার ইনডিসক্রিমিনেট হয়, ইনডিসক্রিমিনেট কাকে বলা হয়? ইনডিসক্রিমিনেট ক্রস ব্রিডিং সবচেয়ে বড় থ্রেট। অর্থাৎ তুমি মনে করো বাংলাদেশে ক্যাটল গুলোকে উন্নতি করবা, ক্রস ব্রিডিং প্রোগ্রাম, এবং ক্রস ব্রিডিং ইমপ্লিমেন্টেশন করা হয় থ্রু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রাম। 1969 থেকে বাংলাদেশে আস্তে আস্তে এটা বেড়ে বেড়ে এখন 2022-এ এমন একটা পর্যায়ে আসছে যে বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা এখন ব্রিডিং কোম্পানি আছে, ক্যাটল ব্রিডিং কোম্পানি, প্লাস হলো গভর্নমেন্ট। মানে একটা কি যে অবস্থা চলতেছে, এই কাজটাই ক্রস ব্রিডিং প্রোগ্রাম যদি প্ল্যান্ড ওয়েতে হয়, ইনডিসক্রিমিনেট না হয়ে, ইনডিসক্রিমিনেট শব্দের বাংলা হলো বিক্ষিপ্তভাবে অথবা এলোপাথারি যদি হয় তাহলে বিরাট রিস্ক, তখনই তোমার যে কোনো ব্রিড হারিয়ে যাবে। কিন্তু যদি প্ল্যান্ড ওয়েতে হয়, প্ল্যান্ড ক্রস ব্রিডিং এ কোনো সমস্যা নেই। প্ল্যান্ড ক্রস ব্রিডিং ইজ নট ব্যাড, রেদার এটা অনেক ভালো। যেমন যদি আমাদের এরকম হয় যে আমরা হলস্টেইন ফ্রিশিয়ান সিমেন্ট ব্যবহার করব দেশির মধ্যে, এবং সেই দেশিগুলো মনে করো বডি ওয়েট যাদের 200+ কেজি, তখন এদের যে F1 হবে, এই যে F1 হবে, এই F1 এর মধ্যে আর কোনো আমরা 100% পিওর দিব না, দিলে 75 হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বা আমাদের মতো দেশে হলস্টেইন ফ্রিশিয়ানের ব্লাড লেভেল সবচেয়ে অপটিমাম হলো এত পার্সেন্ট HF ব্লাড। এইটা হলো সারা পৃথিবীর কনক্লুশন যে এই কম্পোজিশনের তোমার হলস্টেইন ফ্রিশিয়ান গরু হলো বাংলাদেশের জন্য এবং ডেভেলপিং কান্ট্রির জন্য এবং পৃথিবীর আমাদের মতো সিচুয়েশনের জন্য দিস ইজ অপটিমাম। এই যে জিনিসটা, এই যে এটা। কিন্তু যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে হলস্টেইন ফ্রিশিয়ানের ব্লাড লেভেল যত তোমার এই 62.5 ক্রস করবে তত তোমার সেগুলো ভালনারেবল হবে, ক্ষতিকারক হবে। দুধের উৎপাদন তো বাড়বেই না, ওদের রিপ্রোডাকশন ফল করবে, অনেক জটিলতা হবে। সো সারা পৃথিবীর কনক্লুশন হলো 50 থেকে 62.5% HF ব্লাড, অর্থাৎ সবচেয়ে ভালো হলো 50, কারণ 50 হলে বাংলাদেশে যে কোনো ক্রসব্রেড গরু হবে। ক্রসব্রেড মানে যদি তোমার 50 হয় দেন ইট ইজ বেস্ট। সো যদি সারা বাংলাদেশে ক্রসব্রিডিংটা এমন হতো, ইট উইল লিড টু প্রোডাকশন অফ 50% HF আর বাকিটা হবে 50% দেশি। যদি যে কোনো ক্রসব্রেড হোক বাংলাদেশে অলওয়েজ হবে এরকম, যদি এরকম স্ট্রিক্টলি ফলো করা যেত তাহলে ক্রসব্রিডিং বেনিফিশিয়াল বা ওয়ান্ডারফুল। কিন্তু যখনই ইনডিসক্রিমিনেট হয়, কাজে এই ক্রসব্রিডিং হলো সবচেয়ে বড় থ্রেট। তোমাদের যত কজেস অফ লস অফ ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স আছে, সবচেয়ে বড় থ্রেট হলো তোমার ইনডিসক্রিমিনেট ক্রসব্রিডিং। কাজে এই লসের কারণগুলো 6-7টা পয়েন্ট আছে, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে যেন ক্লাস টেস্ট আসুক, ফাইনাল আসুক, যেন তোমরা আনসার করতে পারো। এগুলো স্যার আলোচনা করেছেন নিশ্চয়ই। তারপরে আরেকটা জিনিস আমরা আসি যে কনজারভেশন কাকে বলে। কনজারভেশন দুই রকম, এবং এই কনজারভেশন ফর কনজারভেশনটা ভালো নয়, অথবা কনজারভেশন লাইক প্রিজারভেশন ইজ নট গুড। Conservation like preservation in the sense of preservation is not good. Conservation through utilization. Conservation per se is not good. Rather, conservation through utilization. Conservation through utilization is best. এই জিনিসটা মনে রাখতে হবে, দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন কনজারভেশন পার্সি মানে কনজারভেশনের জন্য কনজারভেশন জিনিসটা ভালো না, যেটা ইকুইভ্যালেন্ট টু প্রিজারভেশন। আর কনজারভেশন থ্রু ইউটিলাইজেশন, সেটা মিনিংটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা যদি 1 নাম্বার বলো, এটা যদি 2 নাম্বার বলো। 1 নাম্বারটা হচ্ছে যে আমি দেশি গরুকে কনজার্ভ করব,
আর দেশি গরু শুধু টিকিয়ে রাখবো, যে কোনো মেলের সাথে যে কোনো ফিমেল ম্যাটিং করাবো, অর্থাৎ ওরা দেশি টু দেশি ম্যাটিং হবে এবং যুগের পর যুগ মানুষের জন্য টিকিয়ে রাখবা। দিস ইজ কল্ড কনজারভেশন পার্সি, মানে কনজারভেশনের জন্য কনজারভেশন। কিন্তু এই জিনিসটা ফার্মিং এর জন্য, লাইভস্টকের জন্য ভালো না, কারণ ব্রিডাররা ব্রিডিং করে মানে হইলো উদ্দেশ্য থাকে যেন সেগুলো খামারিকে লাভ দেয়, খামারিদের জন্য যেন প্রফিটেবল হয়। কিন্তু যেই কনজারভেশনের জন্য কনজারভেশনও হবে, যেমন রেড চিটাগাং টিকেও থাকবে, আর রেড চিটাগাংকে ক্রমাগত ভাবে আমরা উন্নতিও করব, অর্থাৎ ইমপ্রুভও করব, সেটা হলো 2 নাম্বার ক্যাটাগরি। দিস ইজ বেস্ট। এবং এটার পলিসিটা কি? এটার পলিসি হলো, 2 নাম্বারটার পলিসি হলো, ফর এক্সাম্পল রেড চিটাগাং কনজারভেশন প্লাস ইউটিলাইজেশন, দুইটা টুগেদার। এটা মানে হলো সিলেক্টিভ ব্রিডিং প্রোগ্রাম হবে। আরসিসি মনে করো আজকে দুধের মিন হলো সে 3 কিলো, এটা মনে করো জেনারেশন 0, জেনারেশন 1 এ যেন এটা 3.5 হয়, জেনারেশন 2 যেন 4 হয়, জেনারেশন 3 যেন 4.25 হয়, সো অন। অর্থাৎ রেড চিটাগাং এর কনজারভেশন প্রোগ্রামটা এমনই হবে, ইট ইজ এ পিওর ব্রিডিং প্রোগ্রাম, বাট উইথ দ্য প্রোগ্রেস অফ জেনারেশনস, জেনারেশন গুলো মোর প্রোডাক্টিভ হবে। দিস কাইন্ড অফ কনজারভেশন প্রোগ্রাম, যেটাকে বলা হয় কনজারভেশন থ্রু ইউটিলাইজেশন, অর্থাৎ কনজারভেশন হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, সাথে সাথে ইউজ হচ্ছে এবং ইমপ্রুভ হচ্ছে। এই সবগুলো জিনিসকে একসাথে যখন করা হয়, দ্যাট ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফর কান্ট্রিজ লাইক আস। এবং শুধু কান্ট্রিজ লাইক আস না, সারা পৃথিবীর জন্যই দিস ইজ দ্য মোড অফ ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স ইমপ্রুভমেন্ট, যেটা আমরা বাংলাদেশে করার জন্য আমরা চেষ্টা করতেছি অনেকদিন যাবত, কিছু কাজ চলছে এবং আরো কাজ সামনে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি এইটুকু তোমাদেরকে ব্যাখ্যা করলাম। এখন আসি যে আমি যে জিনিসগুলো পড়িয়েছিলাম সেটার আরেকটু রিভিউ করি। আমি তোমাদেরকে ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স কাকে বলে ডিফাইন করেছিলাম। 3 রকম ডাইভার্সিটি, একটা হলো স্পিসিস ডাইভার্সিটি, ব্রিড ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি। তারপর তোমাদেরকে বলেছিলাম যে স্টেট অফ দ্য ওয়ার্ল্ড 2007। স্টেট অফ দ্য ওয়ার্ল্ড মানে হলো এটা FAO স্ট্যাটাস অফ দি ওয়ার্ল্ড অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস, মানে স্টেট অফ ওয়ার্ল্ডস অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস বললেই বিরাট ডকুমেন্ট আসে, সেই জিনিসটার মধ্যে সমস্ত এইসব জিনিস আছে। তারপর আমরা আলোচনা করেছিলাম 4টা পি, পি 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 4টা পি। সেই জিনিসটা আমি নোটও তোমাদেরকে দিয়েছিলাম, ডেফিনেটলি সেটা তোমাদের মনে আছে। সেটা হলো, একটা পি হলো পলিসি, যেমন ব্রিডিং পলিসি। নাম্বার 2 হলো, এটাকে আমরা 4টা পি বলি, পি 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 পি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। 1 নাম্বার হলো পলিসি, তারপরটা হলো প্ল্যান, তারপরটা হলো প্রোগ্রাম, তারপরটা হলো প্রজেক্ট। এবং এই প্রথম সবার উপরে লাগে পলিসি। পলিসিকে বাস্তবায়ন করার জন্য প্ল্যান করতে হয়, প্ল্যানের আন্ডারে থাকে প্রোগ্রাম, এবং প্রোগ্রামের আন্ডারে থাকে প্রজেক্ট। মানে বড় থেকে ছোটর দিকে, ছোট থেকে বড়র দিকে, ছোট জিনিসগুলো করলে, নিচের জিনিসগুলো করলে এই জিনিসটা অ্যাচিভ হবে। এবং এই জিনিসটা আবার ফেভারেবল থাকলে এটার আন্ডারে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে নেল ডাউন করে নিচের দিকে নামাই দেওয়া হয়। আমি উদাহরণ দিতে পারি এটা, যে তোমার এখন থেকে প্রায় 30 বছর আগে এদেশে তোমার নারীদেরকে শিক্ষিত করার জন্য সরকার পার্লামেন্টে তোমার পলিসি নিল যে নারী শিক্ষা বা মায়েদেরকে শিক্ষিত করতে হবে। কাজে এই যে এবং পলিসি সব সময় পাস হয় পার্লামেন্টে, সেই জিনিসটা আমি বলেছি তোমাদের ক্লাসে নেওয়ার সময়। গভর্নমেন্ট পলিসি পাস করে এবং গভর্নমেন্ট সেই পলিসি বাস্তবায়নের জন্য অন্য যত কাজ করে সেগুলো আসে বাকি এই 3টা জিনিসের আন্ডারে। সো এই 4টা জিনিসকে তোমাদের মনোযোগ দিয়েই করতে হবে, সেই জিনিসগুলো আমি বলেছিলাম। 4টা পি 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 পি, সেই জিনিসটা তোমরা একটু রিভিউ করবে, এবং এটা শীটও আমি দিয়ে দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। তারপরে আসো যে জিনিসটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা হলো কানিংহামের ব্রিডিং স্ট্র্যাটেজি ডিসিশন মেকিং ট্রি।
অর্থাৎ কোনো একটা পার্টিকুলার দেশে বা একটা কোনো প্রোডাকশন সিস্টেমে কোনো একটা স্পিসিসের জন্য, ফর এক্সাম্পল ক্যাটলে বাংলাদেশে যদি আমরা বাংলাদেশের ক্যাটল ব্রিডিং করতে চাই উন্নতির জন্য, তাহলে আমরা কোন ব্রিড, কোন প্রোডাকশন সিস্টেমে, কোন রকম খামারির জন্য কোন রকম জাত রেকমেন্ড করব, সেই জিনিসটা উত্তর পেতে হলে আমাদেরকে যেতে হয় ওই যে তোমার এই ব্রিডিং লাইভস্টক, একজন নাম করা আইরিশ বিজ্ঞানী, নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, তার নাম হলো কানিংহাম, ইপি কানিংহাম। সেই ইপি কানিংহামের তোমার একটা খুব নাম করা তোমার স্ট্র্যাটেজি আছে, সেটাকে আমরা কানিংহামস ব্রিডিং স্ট্র্যাটেজি ডিসিশন মেকিং ট্রি বলি। আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই একটু বের করতেছি, দেখিয়ে দিতে পারি কিনা। ওকে, এবং আমার মনে হয় আমি ক্লাসে সেটা দিয়েছিলাম তোমাদের। লেট মি শো ইউ ইন এ মিনিট। আরেকটা জিনিস আরেকবার দেখাই দিই। এইটা হলো কানিংহামের ব্রিডিং স্ট্র্যাটেজি ডিসিশন মেকিং ট্রি। দেখতে পাচ্ছ কিনা তোমরা? এটা কিছুই না, এটার কতগুলো সিকোয়েন্সিয়াল স্টেপ আছে। সেই স্টেপগুলোর উত্তর যখন তুমি একটা একটা করে ফলো করো, দেন অ্যাকচুয়ালি তোমার সিচুয়েশনের জন্য, সে বাংলাদেশের রুরাল ফার্মিং কন্ডিশনে যারা ক্যাটল পালে, তাদের জন্য ক্যাটল ব্রিডিং পলিসি কি হবে, সেই জিনিসটা জানতে হলে যদি তুমি এই পাথওয়েগুলো ফলো করো, ইউ উইল গেট দ্য আনসার। কাজে এই কানিংহামের ব্রিডিং স্ট্র্যাটেজি ডিসিশন মেকিং ট্রিটাও যেন তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, এবং এটা সারা জীবনের জন্য মুখস্থ থাকতে হবে। যারা এগুলো ব্রিডিং এর, অ্যানিমেল ব্রিডিং এর, এগুলোকে বলা হয় একদম এবিসি। এগুলো ছাড়া কোনো জিনিসই একজন ব্রিডার কি করতে পারে না। স্যার, হ্যাঁ, আবার বলো। স্যার এই ডিসিশন ট্রি থেকে স্যার কিরকম প্রশ্ন আসতে পারে আর কিভাবে অ্যান্সার করব স্যার? এটা প্রশ্নের মধ্যে বলে দিবে যে ডিসিশন মেকিং ট্রি থেকে কি চায়, এটার মধ্যে কি আছে। আর ডিসিশন মেকিং ট্রিটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা যে এই ট্রিটা একদম মাথার মধ্যে বদ্ধমূল থাকতে হবে। অর্থাৎ এটা এক কথায় ট্রিটা মুখস্থ করো তুমি, 1 নাম্বার। এটা হলো মেইন কাজ, ঠিক আছে? আর মুখস্থর পরে এই স্টেপগুলোর ভিতরে কি কি প্রশ্ন আছে, সেই স্টেপগুলো যদি তুমি এক সময় যখন অবসর সময় এটা চিন্তা করে দেখো, প্রতি পদে পদে তোমাকে প্রশ্ন করেছে, এবং প্রশ্নের উত্তরগুলো পেলেই তুমি কোন দিকে যেতে হবে, ডানে না বামে, উপরে না নিচে, এই যে গাইড করা, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডিসিশন মেকিং ট্রি। ওকে, কাজে এটা তুমি নিজে আগে এটা আত্মস্থ করো, তাহলে দেখবো যে প্রশ্ন কি হবে সেটা তোমার মনের মধ্যে এসে যাবে, বা পরীক্ষার খাতায় তুমি গিয়ে প্রশ্নের মধ্যে পাবা যে কি জানতে চাই এটা সম্পর্কে। ওকে, তবে তার আগে এটা ট্রিটা আগে তোমাকে ভালো করে জানতে হবে, আয়ত্তে আনতে হবে। দ্যাট ইজ দ্য থিং টু টেল ইউ, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে আসো, তাহলে কানিংহামের ডিসিশন মেকিং ট্রিটা তোমাদের ভালো করে জানতে হবে। এরপরে আরেকটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা হলো তোমরা যদি সিলেবাসটাও খেয়াল করো, দেখবা আমি ওখানে সিলেবাসে নিয়ে যাই তোমাদের, আবার দেখাই। আমি সিলেবাসটা হলো, আবার তোমাদেরকে সিলেবাসে নিয়ে যাই, যে চ্যাপ্টার দেখাচ্ছি। লেট মি শেয়ার। সিলেবাসটা আসছে তোমাদের স্ক্রিনে? জি স্যার। দেখো, এই সিলেবাসেরই এখানে একটা অংশ আছে, দেখো, যে স্পেশালাইজড ব্রিডিং। কতটুকু দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না স্ক্রিনে কতটুকু বড় আসছে। চ্যাপ্টারটা হলো লাস্ট বাট ওয়ান চ্যাপ্টার হলো স্পেশালাইজড ব্রিডিং, সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস এন্ড প্ল্যানস ফর ইমপ্রুভমেন্ট অফ ক্যাটল, বাফলো, এটসেট্রা এটসেট্রা ফর স্পেসিফিক পারপাসেস। মানে স্পেসিফিক পারপাসের জন্য, এটা কি দুধের জন্য ডেভেলপ করবা, নাকি মাংসের জন্য, নাকি দুধ এবং মাংস দুইটাই, নাকি ডেভেলপ করবা যদি হর্স হয় রেসিং স্পিডের জন্য, নাকি যদি এটা গোট হয় প্রলিফিকেসির জন্য, নাকি ওর সব ছাগলকে যেন কালো বানানো হয়, সাদা যেন না থাকে, ব্ল্যাক বেঙ্গল। মানে কোন পারপাসে করবা, কোন উদ্দেশ্যে করবা, এবং সেই কনটেক্সটে স্পেসিফিক কোনো কতগুলো স্পেশালাইজড কোনো ব্রিডিং সিস্টেম, তার মধ্যে একটা নাম করা ব্রিডিং সিস্টেম হলো
কমিউনিটি বেসড লাইভস্টক ব্রিডিং সিস্টেম, আরেকটা হলো নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম। কাজে তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট আর দ্য স্পেশালাইজড সিস্টেমস অফ ব্রিডিং অ্যান অ্যানিমাল ব্রিডার ফলোস ফর লাইভস্টক ইমপ্রুভমেন্ট, তখন তুমি বলবা যে there are some specialized systems of breeding, সেগুলো কি কি? মনে করো নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম, এনবিএস সংক্ষেপে বলা হয়। এবং এই এনবিএস দুই রকম, একটা হলো ওপেন নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম, আর একটা হলো ক্লোজড নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম। এবং এই ব্রিডিং সিস্টেমটাও ডেভেলপ করেছে একটু আগে যে বিজ্ঞানীর নাম বললাম, ইপি কানিংহাম। এই নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেমের মধ্যে যেটা ওপেন ফর্ম বা ওপেন নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম, সেটা আবিষ্কার করছে এই, এবং ডেভেলপিং কান্ট্রির জন্য এই ওপেন নিউক্লিয়াস সংক্ষেপে ওএনবিএস বলা হয়, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ব্রিডিং সিস্টেম। এবং সেই ওএনবিএস ব্রিডিং সিস্টেমটা কি? ওটা কিচ্ছু না, একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো ফর এক্সাম্পল দেশি গরুগুলো থাকবে, এবং নিউক্লিয়াসের ভিতরে সমস্ত কিছু হবে তোমার নিউক্লিয়াসের ভিতর সমস্ত কিছু হবে সায়েন্টিফিক ব্রিডিং সিস্টেম ফলো করে, অর্থাৎ সেখানে রেকর্ডিং, অ্যানিমেলের মনে করো জেনেটিক ইভ্যালুয়েশন, সমস্ত কিছু হবে ফলো করে, সায়েন্সকে ফলো করে, রেকর্ডিং সিস্টেম ফলো করে। এবং সেই জিনিসগুলো ফলো করাটাই হলো ওএনবিএস। এই ওএনবিএস সম্পর্কে যদি তুমি নেটে যাও, নেটে গিয়ে সার্চ দাও, সাথে সাথে পেয়ে যাবা তুমি ওএনবিএস এর বিভিন্ন রকম পেপার, কত সুন্দর সুন্দর পেপার আছে। এবং ওএনবিএস এর সাথে ওপেন নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম, ওপেন নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম গেলে সাথে সাথে তোমার পেপারে অভাব নেই, সেখানে ডায়াগ্রাম সহ সমস্ত কিছু আছে, এবং সেখানে গেলেই তুমি জিনিসগুলো পেয়ে যাবে। আমি যে জিনিসটা বলার জন্য এই পর্যন্ত নিয়ে আসছি, কাজে নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেমের উপর তোমরা একটু বিস্তারিত ভাবে পড়বা। নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম কত রকম, একটা হলো ওপেন এবং ক্লোজ। ওপেনটা বেশি ভালো, কারণ ওপেনটার জেনেটিক ইমপ্রুভমেন্ট বেশি হয়। সেই জিনিসগুলো নিউক্লিয়াস ব্রিডিং সিস্টেম সম্পর্কে তোমরা সুন্দর করে নোট করে পড়বা। এবং সবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে, সেটা হলো কমিউনিটি বেসড ব্রিডিং সিস্টেম। এবং এই ব্রিডিং সিস্টেমের কনটেক্সটে তোমাদেরকে আমি পেপার দিয়েছিলাম কিনা আমার এই মুহূর্তে মনে নেই, তবে আমার এটার ডকুমেন্ট দেওয়া হয়নি। ওকে, ডকুমেন্টস আমি আজকে ক্লাসের পরে এই যে তোমার, আমি যে কোনো একজনের তোমাদের ইমেল অ্যাড্রেস আমাকে সেন্ড করো একজনে আমাকে, অথবা শাওন বা ওদেরও থাকতে পারে, আমি ডকুমেন্টস গুলো দিয়ে দিই। যেমন ফর এক্সাম্পল কি কি ডকুমেন্টস দিব, ন্যাশনাল এআই ডাইরেক্টিভস দিব, পলিসি প্ল্যান প্রোগ্রাম দিব, কম্পোনেন্টস অফ এ লাইভস্টক ব্রিডিং প্রোগ্রাম দিব, তারপরে একইভাবে তোমার আমরা দিতে পারি আরো পেপার, যেটা কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রামের উপর যেটা সবচেয়ে ভালো পেপার, সবচেয়ে ভালো যেটা সায়েন্টিফিক। কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রামের সাথে কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রামের যে পার্থক্য, সেই পেপারটা হচ্ছে মুলার 2007। আমি তোমাদের এটা মুলার 2007 নিয়ে যাচ্ছি তোমাদের ফোল্ডারে দেওয়ার জন্য। জেমসের পেপার দেইনি তোমাদের? না স্যার, দেওয়া হয়নি। হ্যাঁ, আমি একটু পরে ইমেলে তোমাদের এই যে পিপিপির যেটা, তারপরে কানিংহ্যামের ব্রিডিং স্ট্র্যাটেজি, তারপরে আমার মনে হয় দিয়েছি, একটু চেক করে দেখতে পারো তোমরা। আমার ধারণা আমি দিয়েছি, আমি যখনই যেটা ক্লাসে স্যার একটু পাঠিয়ে দিলে ভালো হয় স্যার, আমরা চেক করে না হয় ইয়ে করে নিব স্যার। তুমি একদম প্রকৃতির একদম খুব পাঞ্চুয়ালি, মানে এখন আর খুঁজতে যেতে চায় না, সে আমাকে দিয়ে খোঁজাবে আর কি। না স্যার, আছে স্যার, তার মধ্যে কিছু যদি মিস যায়, অনলাইনে ক্লাস হয়েছে তো স্যার। ওকে, আমি দিয়ে দিব, একটা ইমেল দিয়ে দিব, আমি একটা ইমেলে তোমাদেরকে পাঠিয়ে দেব একটা ইমেল একজনে, মানে আমার মনে হয় শাওন বা ওদের কারো আছে নাম্বার, আমি দিয়ে দিব। আমি ক্লাসের পরে ডকুমেন্টস গুলো নামাজ পড়ে একটা সবাইকে সেন্ড করে দিব তোমরা। তাহলে এই
এই কমিউনিটি বেস ব্রিডিং, কমিউনিটি বেস ম্যানেজমেন্ট অফ এফএনজিআর অথবা কমিউনিটি বেস ব্রিডিং সিস্টেম কাকে বলা হয়? সেটা হলো যখন কমিউনিটি নিজেরা যখন তাদের নিড ফুলফিল করার জন্য, ফর এক্সাম্পল বাংলাদেশের একটা অঞ্চলে মনে করো একটা স্পেশাল টাইপ অফ মনে করো আছে, একটা একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে। ফর এক্সাম্পল যদি আমি বলি যে মনে করো মুন্সিগঞ্জের গরু, মুন্সিগঞ্জের গরু বাংলাদেশের একটা খুব নামকরা জিনিস, যেটা রেড চিটাঙের চেয়ে ওদের মেরিট ভালো। সেই মুন্সিগঞ্জ এলাকার যাদের বাড়িতে এই এই মুন্সিগঞ্জের গরু এখনো ছিটে ফোটা পড়ে আছে, তারা যদি নিজেরা যদি অর্গানাইজ করে, মুন্সিগঞ্জ ক্যাটল ওনার্স কমিউনিটি যদি ডিজাইন করে যে আমরা কিভাবে এটাকে টিকায় রাখবো এবং আরো উন্নতি করব, তখন তারা তাদের এলাকা থেকে ভালো বুল রিসোর্সিং করবে, মানে বুল খুঁজে বের করবে। সেই বুল মনে করো গভর্নমেন্টের সেন্টারে দিয়েও সিমেন্ট তৈরি করে আনতে পারে, অথবা তারা বুল কিপার, বুল হাউস গড়ে তুলতে পারে এলাকায়, যেন যারাই মুন্সিগঞ্জের গরু আছে তারাই যদি পিওর মুন্সিগঞ্জের বুল দিয়ে ম্যাটিং করতে চায়, যেন সন্তানটা মুন্সিগঞ্জের হয়। দে ক্যান অ্যাকচুয়ালি think of এবং they can make arrangement and they can plan the total action কিভাবে এই কাজকর্মগুলো করবে। যখন কমিউনিটি নিজেরা যখন এরকম করে সিদ্ধান্ত নিয়ে কমিউনিটিরাই যখন কোনো ব্রিডিং প্রোগ্রাম বাস্তবায়ন করে, এটাকে এক কথায় বলা হয় কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রাম। একইভাবে একটা ভিলেজেও যদি যারা সবাই গোট পালে, সেই গোট রেইজাররা যদি নিজেরা ডিসাইড করে যে না আমরা বাইরের থেকে আমাদের গ্রামের ছাগিগুলোকে বা ছাগলগুলোকে টিকিয়ে রাখা এবং উত্তরোত্তর উন্নয়নের জন্য আমরাই তোমার ভিলেজ বেসড গোট ব্রিডিং প্রোগ্রাম ডিজাইন করব এবং ইমপ্লিমেন্ট করব। দোজ কাইন্ড অফ ইনিশিয়েটিভস আর কল্ড কমিউনিটি বেসড। কমিউনিটি মানে যারা ওই ক্যাটাগরিতে পড়ে, যারা ওইটার সাথে জড়িত, তাদেরকে কমিউনিটি বলতে মেইন করছে ওইটাই। এবং এই কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রাম কাকে বলে, এবং ওয়ার্ল্ডের অনেক দেশে কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রামের সাকসেসফুল এক্সাম্পল আছে ওই জায়গাতে। এবং কমিউনিটি বেসডের সাথে কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রামের কিছু মৌলিক পার্থক্য আছে। যেমন আমি তোমাদের এক নজরে এটা দেখাই দিই, তাহলে তোমাদের জন্য কাজে লাগবে। সেটা হলো ফর এক্সাম্পল আমি তোমার মুলারের পেপারটাই দেখাচ্ছি তোমাদের। মুলারের পেপারটা দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ডে। মুলারের পেপারটা যদি দেখো, যেটা সারা পৃথিবীতে মুলারের পেপারটা, হ্যাঁ আসছে মুলারের পেপার। ওকে, লেট মি শো ইউ। আমি তোমাদের একটা পেপার দেখাচ্ছি, ফর এক্সাম্পল মুলারের পেপারটা দেখতে পাচ্ছ তোমরা? দেখো মুলারের এই পেপারটা, এই যে মুলার বলা হয় কেন, এই যে এইটা হলো ফার্স্ট অথার, ওর সারনেম হলো মুলার, এবং মুলার ইজ এন আর্জেন্টিনিয়ান সায়েন্টিস্ট। তোমরা এক নাম্বার এই যে ফুটনোটের এখানে আছে, পাওয়ার দেওয়া আছে, মানে এই ওয়ান হলো এই ভদ্রলোক, এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল আর্জেন্টিনার সায়েন্টিস্ট। এবং একইভাবে 8 নাম্বার কোন দেশের সায়েন্টিস্ট? 8 নাম্বার হলো অস্ট্রিয়ার সায়েন্টিস্ট। তোমরা সায়েন্টিফিক পেপার যখন আরো উপরে ক্লাসে উঠবা শিখবা। এই কমিউনিটি বেসড লাইভস্টক ব্রিডিং প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি এবং সারা পৃথিবীতে সাকসেসফুল এক্সাম্পল কি, এটা নিয়ে এই পেপারটা। এবং কমিউনিটি বেসড কাকে বলা হয়, এই যে জিনিসগুলো নোটের মধ্যে এখানে সুন্দর নোট আছে অ্যাকচুয়ালি কাকে বলে এবং এটা কোথায় পৃথিবীতে ইভলভ হয়েছে। এবং এই টেবিলটা দেখানোর জন্য আমি তোমাদের এতটুকু আনলাম যে এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে দেখো লেখা আছে যে কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রামের সাথে, আমি যে যে মার্কিং করছি দেখতে পাচ্ছ তোমরা, কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রামের সাথে কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রামের পার্থক্য কি? এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা বিষয়ের উপর ভিত্তি করে দুই রকম ব্রিডিং সিস্টেমের যে পার্থক্য, এই যে টেবিলটা, এটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। কনভেনশনাল ব্রিডিং এ জিওগ্রাফিক্যাল লিমিট আছে কিনা, তারপরে একইভাবে ম্যানেজমেন্ট কেমন, রিস্ক ফ্যাক্টর কি, ডিসিশন কারা নেয়, এই অ্যাসপেক্ট গুলোতে কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রামের সাথে কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রাম, মানে যে চিরাচরিত যে ব্রিডিং প্রোগ্রাম, এটা পার্থক্য কি, সেই জিনিসগুলো এখানে আছে। একইভাবে তুমি যদি আরো দেখতে চাও যে সারা পৃথিবীর নাম করা
ইম্পর্টেন্ট স্পিসিস গুলোতে কনভেনশনাল ব্রিডিং প্রোগ্রামের কিছু কেস স্টাডিজ আছে এখানে, যেমন বলিভিয়াতে তোমার লামার ক্ষেত্রে এই যে কেস 1 বলিভিয়াতে লামার উপরে এরকম কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রাম আছে। একইভাবে তুমি আরো যদি যাও পৃথিবীর বিভিন্ন দেশে ইনক্লুডিং তোমার কেনিয়া, নর্দার্ন ভিয়েতনাম, ইরানে তোমার কাশ্মীরি গোটের ক্ষেত্রে কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রাম, এগুলো হলো রিয়েল লাইফ এক্সাম্পল যেখানে এই কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রাম চলতেছে, সেই উদাহরণ দিয়ে দেখিয়েছে যে কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রাম ইজ এ গুড এক্সাম্পল অথবা গুড মডেল ফর ডেভেলপিং কান্ট্রিজ, যেখানে ব্রিডিং এর সায়েন্টিফিক রেকর্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার পুয়ার, যার জন্য কমিউনিটি বেসড ব্রিডিং সিস্টেম ইজ এ গুড সিস্টেম ফর বাংলাদেশের জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই জিনিসগুলো করবা, যে কোনো একটা কমিউনিটি বেসড ব্রিডিং প্রোগ্রামের এক্সাম্পল। এবং আর যে জিনিসটা আলোচনা করেছিলাম সিলেবাসের লাস্ট আর একটা আইটেম ছিল, আমার মনে হয় তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, সেটা হলো তোমাদের লাস্ট চ্যাপ্টার দেখো যে ব্রিডিং স্মল পপুলেশন, যদি আমি শো করেছি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, একদম লাস্ট চ্যাপ্টার সিলেবাসের ব্রিডিং স্মল পপুলেশনস। মনে করো চিড়িয়াখানা অথবা ছোট্ট একটা মিনি একটা ইউনিট আছে, অথবা বাংলাদেশের মধ্যে মনে করো এই যে স্মল পপুলেশন, যেখানে চিড়িয়াখানাতে ডিয়ার অথবা টাইগার অথবা লায়ন অথবা মনে করো শিম্পাঞ্জি অথবা মনে করো সে এমন একটা প্রাণী যেটা খুব মূল্যবান, কিন্তু বাংলাদেশে মাত্র ছোট্ট আছে, মাত্র 20-25টা আছে, 2টা মেল আর বাকি 18টাই মনে করো আন্ডা বাচ্চা মিলিয়ে 20টা। ওই সমস্ত সিস্টেমগুলোতে ওই সমস্ত ছোট্ট পপুলেশনে তোমার অথবা ক্যাপটিভ ফর্মে আছে, অথবা পেট অ্যানিমেল আছে, অথবা সরাইলের ডগ আছে, ফর এক্সাম্পল পপুলেশন মনে করো সরাইলের ডগ পিওর মাত্র মনে করো 50-60টা আছে। এইসব সিচুয়েশন গুলোতে ব্রিডাররা কিভাবে ব্রিডিং প্রোগ্রাম ডিজাইন করে দিবে, ওই জায়গাতে কিভাবে করা যেতে পারে, এই সমস্ত জিনিসকে বলা হয় ব্রিডিং স্মল পপুলেশনস। এবং সেই সব জায়গায় কনজারভেশন এবং ম্যানেজমেন্ট অফ এন্ডেঞ্জার্ড অ্যানিমাল স্পিসিস বা ব্রিড, এটার জন্য যে স্পেশাল সিচুয়েশন আছে, এটা কোথায় পাবা? এটা ভেটেনারি জেনেটিক্স নামে একটা বই আছে, বাই হলো ফ্র্যাঙ্ক নিকোলাস, আমাদের ফ্যাকাল্টি লাইব্রেরিতে আছে, সেখানে খুঁজে পাবা, একটা চ্যাপ্টার আছে ইচ্ছা করলে। অথবা তুমি যদি নেটও সার্চ দাও ব্রিডিং স্মল পপুলেশনস, তাহলে দেখবো ওই বইয়ের এই চ্যাপ্টারটা তোমার সামনে চলে আসতে পারে। সেখানে কি করতে হয়, খুব ক্রিটিক্যালি অ্যানিমেলের আইডি নাম্বার দিতে হয়, তাদের ব্রিডিং এর আগে মানে ম্যাটিং বা ম্যাচুরিটির সময় আসার আগে ঠিক করে রাখতে হয় কার সাথে কাকে ম্যাটিং করাবা, কারণ তা নাইলে ফাদারের সাথে তার ডটারের ম্যাটিং হয়ে যাবে, অথবা মাদারের সাথে তার সানের হয়ে যাবে, কাজে যেটা ইন্টেন্স ইনব্রিডিং হবে এবং ডেঞ্জারাস। সেই জিনিসগুলোকে সামনে রেখেই কিভাবে স্মল পপুলেশনে ব্রিডিং প্রোগ্রাম ডিজাইন করে তার সম্পর্কে একটা লাস্ট চ্যাপ্টার ছিল, সেটা আমি আলোচনা করেছিলাম। তাহলে আমরা এতক্ষণ যে ওভারভিউটা করলাম, কি কি তোমাদের আমরা 3 জন শিক্ষক, একজন তার মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, যা তোমাদের পড়িয়েছিলাম সেটার থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। আর পরীক্ষা আর ক্লাস টেস্ট, যে প্রশ্নটা একটা মেয়ে করছিলাম, ক্লাস টেস্টের ক্ষেত্রে আমরা করব পুরো সিলেবাস থেকেই নেই ছোট করে, তাহলে পুরো সিলেবাসও পড়া হয়ে যাবে। আর ভয়ের কিছু নেই, কারণ আমরা ক্লাস টেস্টে বড় প্রশ্ন করি না, খুব বড় তো নাই, মানে ইন বিটুইন ব্রড এবং শর্ট, আবার মাঝে মাঝে সেমি শর্ট অথবা সেমি ব্রড, যাতে করে মানে খুব বেশি না লাগে। তবে ক্লাস টেস্টে যেহেতু তোমাদের 20 নাম্বার, অনেক সময় আমরা 10টা প্রশ্ন আনসার করতে বলি, অনেক সময় তোমার 8টা প্রশ্ন আনসার করতে বলি। কাজে যখন 10টা প্রশ্ন আনসার করবো, তখন ন্যাচারালি এটা ব্রড এবং শর্টের মাঝামাঝি হবে 2 নাম্বারের জন্য। কাজে অবজেক্টিভলি আমরা প্রশ্ন করি, ভয়ের কিছু নেই। তবে আমি তোমাদেরকে বেটার সাজেশন দিব যে চলো আমরা পুরো সিলেবাসটার উপরেই ক্লাস টেস্টও নেই, তাহলে তোমাদের উপকার বেশি হবে এবং তোমাদের জন্য লাভ বেশি হবে, এবং তাহলে পুরো কোর্সটার ক্ষেত্রে তোমাদের এক ধরনের কন্ট্রোল এসে যাবে। যার জন্য আমি যেভাবে ওভারভিউ করেছি, যেইভাবে সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি,
যে প্রচুর ডাইভার্সিটি আছে এবং সেই ডাইভার্সিটিকে মাথায় নিয়ে কিভাবে ব্রিডাররা ব্রিডিং প্রোগ্রাম ডিজাইন করে, ব্রিডিং সিস্টেম ডিজাইন করে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করেছি কিনা আমার মনে নেই, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো বাংলাদেশের লাইভস্টক ব্রিডিং প্রোগ্রামগুলোর যে পলিসির যে সামারি, 2007-এর যে সামারি, এটা জানি না তোমাদেরকে আমি দিয়েছি কিনা, বাট লেট মি শো ইউ। এটা আমার ধারণা আমি দিয়েছি। লুক এট দ্য স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, দেখো যে ক্যাটলের ক্ষেত্রে, আবার ক্যাটলের ক্ষেত্রে মিল্ক এবং মিট আলাদা, বাফেলো মিল্কের জন্য, গোটের মিটের জন্য, শিপে মিটের জন্য প্রোডাকশন সিস্টেম কি, ব্রিডিং স্ট্র্যাটেজি কি, ম্যাটিং প্ল্যান কি। এটা আমাদের সরকারের চলমান 2007-এর অনুকরণে আমাদের যে ব্রিডিং পলিসির সামারি। কাজে এই জিনিসটা তোমাদের অবশ্যই আছে তোমাদের কাছে নিশ্চয়ই, না হলে আমি একটা ইমেলে রাত্রে যতগুলো ডকুমেন্ট আমার সামনে আছে আমি সবগুলো তোমার। একটু কমালে ভালো হয় স্যার সিটি। আরেকটা স্যার, জিনিস বলো। আমাদের প্রতিদিনই স্যার পরীক্ষা, তো স্যার 12টা সাবজেক্ট স্যার আমাদের 11 দিনে পরীক্ষা শেষ করতে হচ্ছে। ইয়েস, তো স্যার একটু যদি স্যার মার্সি করতেন স্যার, প্রতিদিনই অনেকগুলো মানে মোটামুটি স্যার ফুল সিলেবাসেই পরীক্ষা নেয়ার কথা চলতেছে স্যার। তো সেই ক্ষেত্রে যদি স্যার একটু কমাতেন আমাদের জন্য ভালো হতো স্যার। কি জি স্যার। কমাইতাম বলো, কি বাদ দিব বলো। স্যার সেটা আপনি বলেন স্যার, কিন্তু স্যার আমাদের কথা একটু মাথায় রেখে স্যার একটু যদি এই যে দেখো, জাতীয় প্রজনন নীতিমালা অনুসরণে গবাদি পশু কৃত্রিম প্রজনন নির্দেশিকা, এগুলো সম্পূর্ণ জিনিসগুলো তোমাদের সারা জীবনের জন্য কাজে লাগবে। এবং এগুলো পলিসি, এগুলো সম্পূর্ণ ফর্মুলেশনে আমি অ্যাক্টিভলি জড়িত, আমার নেতৃত্বে সব কমিটি, জাতীয় কমিটি। কাজে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে ফিল্ডে গেলে। এখন আমি কি করতে পারি তোমাদের সেটা বলো, যে আমি কি তাহলে সিলেবাস কোনটা বাদ দিব বলো। ইন্ট্রোডাক্টরি সিলেবাস থাকুক, কোনটা বাদ দিব বলো। ওকে, তাহলে প্রথম চ্যাপ্টার থাকুক, আর প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, এই তিনটা থাকুক। স্পেশালাইজ ব্রিডিং ইন স্মল পপুলেশন, এটা বাদ দিই। শাওন অথবা প্রান্ত বলো। আমার মনে হয় সিলেবাসটা যদি তোমরা স্ন্যাপ নাও ক্যামেরায়, অ্যানিমাল ডাইভার্সিটি, ইনব্রিডিং, আউটব্রিডিং, এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা পরীক্ষা নিই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you, sir. এই তিনটা চ্যাপ্টার থেকে পরীক্ষা দাও 23 তারিখে, জি এবং স্যার। একসাথে পরীক্ষা হবে, 2টা সেকশন, 4টা ক্লাসরুমে পরীক্ষা হবে। আমরা 4 জন টিচারে তোমাদের 4টা হল রুমে ভাগ করে। তোমরা 153 জন না কতজন প্রান্ত? কতজন? 100 কতজন হবা? 67। 67? আবার বেড়ে গেছে নাকি? ওকে, ফার্স্ট 3 চ্যাপ্টার্স। তোমাদের ছাত্রছাত্রী সংখ্যা এই মুহূর্তে কত? 167? 167? স্যার অ্যারাউন্ড এরকমই হবে। ওকে, তাহলে পরীক্ষা হলো 23 তারিখে। সকালে দিবা না বিকালে দিবা? বিকালে স্যার। বিকালে স্যার। বিকালে কয়টা থেকে? 2টা? জি স্যার। আমার কাছে রুটিন আছে। 3টা থেকে দিলে স্যার, না। 3টা থেকে স্যার। না, 3টা থেকে দিলে ঘুম আসবে। 2টা থেকে, 2:30টা থেকে, ঠিক আছে? ওকে স্যার, 2:30টা থেকে। জি স্যার। 2:30টা থেকে 3:30টা পরীক্ষা, সব 2 সেকশন একসাথে, এবং সিলেবাস প্রথম 3টা চ্যাপ্টার ক্লাস টেস্ট, আর ফাইনাল হলো পুরো সিলেবাস, ঠিক আছে? এটাই তোমাদের সাথে শেষ কথা। দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো করে পড়ো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি রাত্রে ইমেইলে তোমাদের চ্যাপ্টারগুলো যেটুকু পাঠিয়ে দেবো। ভালো থাকো। আর হাজিরাটা আমাকে কে দিবা আজকে? প্রান্ত বা শাওন যদি পারো কেউ আমাকে, আমি তো আগে বলি নাই। প্রান্ত,